আজকে যে সত্য ঘটনাটা শুরু করব বিহারের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 7 জুলাই 2025, একদম আর্লি মর্নিং 4:30টার সময়। বিহারের মুজফ্ফরপুরের মারিপুর নামের একটা এরিয়া, সেখানকার একটা বাড়ি থেকে জোর জোর চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। লোকজন বুঝতে পারে যে ওই বাড়ির মহিলা আর তার বাচ্চারা কান্নাকাটি করছে। লোকজন এসে সেখানে জড়ো হয়েছিল। সেই মহিলা, যার নাম ছিল সাবা ফিরদৌস, সে চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের প্রতিবেশীদেরকে জানায় যে তার হাজবেন্ডকে সে যখন হাজবেন্ডের রুমে গিয়ে দেখেছিল হাজবেন্ড উপুড় হয়ে পড়ে রয়েছে। কারেন্ট অফ ছিল। সে কাছে যায়, সে দেখে তার হাজবেন্ড আর বেঁচে নেই, চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখন সে চিৎকার করে কান্নাকাটি করেছিল আর নিজের বাচ্চাদেরকে ডেকে তুলেছিল। প্রতিবেশীরা আসে, পুলিশ টিমকে খবর দেওয়া হয়। পুলিশ টিম বডিটাকে নিয়ে পোস্টমর্টমের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছিল। পুলিশ নিজের তদন্ত শুরু করেছিল। পুলিশ পুরো বাড়ি দেখে বুঝতে পেরেছিল যে যারা এসেছিল লুটপাট করার উদ্দেশ্যেই এসেছিল। বাড়ির সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারি খোলা, আলমারির লকার যেখানে তাদের গয়না, টাকা ইত্যাদি থাকতো, সেটাও খোলা আছে। পুলিশ উপরের তলায় গেছিল, যেখানে মুমতাজ আহমদ ঘুমিয়েছিলেন বা যেই রুমে এই ঘটনা ঘটেছিল, সেই রুমেও গিয়ে দেখেছিলেন যে চারিদিকে রক্ত পড়ে রয়েছে। আর ছাদের দরজাটা তালা কাটা আছে, দরজার যে জালি সেটাকেও কেটে ফেলা হয়েছে। পুলিশ ছাদের উপরে গিয়ে বুঝতে পারে যে পাশের বাড়ির ছাদ থেকে আততায়ীরা এসেছিল। পাশের বাড়ির ছাদ আর তাদের বাড়ির ছাদ একদম একসাথে লাগানো, খুব সহজেই এ ছাদ থেকে ও ছাদে মানুষজন যাওয়া আসা করতে পারে। বোঝা যায় যে পাশের বাড়ির ছাদ দিয়ে লোক উঠে এসেছিল আর ওই রাস্তা দিয়েই ঘটনা ঘটিয়ে আবার চলে গেছে। বাড়ি থেকে উধাও হয়েছিল 7 লাখ টাকার গয়না, 2 লাখ টাকা ক্যাশ। যে মারা গেছিল তার 2খানা মোবাইল আর সিসিটিভির যে ডিভিআর, যাতে সমস্ত রেকর্ডেড জিনিসগুলো থাকে, সেটাকেও নিয়ে চলে গেছিল আততায়ীদের ওই দল। এগুলো ওই বাড়ি থেকে মিসিং ছিল। পোস্টমর্টম রিপোর্ট আসে। পোস্টমর্টম রিপোর্ট দেখে পুলিশের মনে হয় যে যে ভদ্রলোককে মেরে ফেলা হয়েছে তার উপরে পুরনো কোনো রাগ ছিল যে মেরেছে তার, কারণ খুব নির্মম ভাবে ভদ্রলোককে মারা হয়েছিল। গলায় 3খানা আঘাতের দাগ, চোখে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়েছিল, আর শরীরের অন্যান্য জায়গায় ছিল ধারালো অস্ত্রের 6খানা আঘাত। এইভাবে কিন্তু কেউ লুটপাট করতে এসে কাউকে মারে না। প্রতিবেশীদের সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ হয়, তখন প্রতিবেশীরা পুলিশ টিমকে জানিয়েছিল যে ভদ্রলোক নিজের কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরেই থাকত। তার পোস্টিং খুব দূরে একটা জায়গায় ছিল, যার জন্য সে এক আধ দিন বাড়িতে আসতো না। ভদ্রলোক যখন যখন বাড়িতে থাকতো না, তখন একজন যুবক তাদের বাড়িতে আসতো। তবে সে কে সেটা তারা জানে না। তারা 2-1বার জিজ্ঞেস করাতে ওই মহিলা বলেছিল যে সে তার সম্পর্কে ভাই হয়, আর ভাই মাঝে মাঝে তার বাড়িতে আসে। তবে প্রতিবেশীরা এই ব্যাপারটা পুলিশ টিমকে এই জন্য জানিয়েছিল যে প্রতিবেশীদের মনে হয়েছিল যে ভদ্রলোকের অনুপস্থিতিতে যখন এই লোক আসে, নিশ্চয় মহিলার সাথে কোনো না কোনো সম্পর্ক তার থাকতেও পারে। এবার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ হয়। আত্মীয়দের মধ্যে একজন, যার নাম মুস্তাক। মুস্তাক ছিল যে মৃত মুমতাজ তার বড় দাদা। মুস্তাক মুমতাজের বাড়িতেই থেকে কিছু একটা কাজ করত, কিন্তু ঘটনার দিন সকালবেলায় সে ওই বাড়িতে ছিল না। রাত্রেবেলায় তার ফিরে আসার কথা ছিল। তবে সে ভাইয়ের বউকে যখন কল করে ব্যাপারটা জানিয়েছিল যে রাত্রে হয়তো আমি আসতে পারবো না, তো ভাইয়ের বউ বলেছিল যে কোনো অসুবিধা হবে না, তুমি ওখানেই থেকে যাও।
একরকম যেন ভাইয়ের বউ জোর করেই তাকে বলেছিল যে আজকে বাড়ি আসার দরকার নেই, তুমি যেখানে গেছো সেখানেই থাকো। সেই জন্য মুস্তাক নামের ওই ভদ্রলোক ওই মহিলার ভাসুর গ্রামের বাড়িতে একটা কাজের জন্য গেছিল, সে সেখানেই থেকে গেছে। মৃত স্ত্রী সাবা ফিরদৌসের ওপরে পুলিশের একটু সন্দেহ হচ্ছিল, তার একটা বিশেষ কারণ ছিল। সাবা ফিরদৌসকে যখন প্রথমবার পুলিশ টিম জিজ্ঞেস করেছিল যে কি ঘটেছে ঘটনা, তখন সে পুলিশ টিমকে বলেছিল যে সে খুব গরম লাগছিল, কারেন্ট অফ, সে নিজের হাজবেন্ডের রুমে গিয়ে দেখেছিল যে হাজবেন্ড উপর হয়ে পড়ে রয়েছে। তখন সে তাকে দেখেছিল, বুঝতে পেরেছিল যে হাজবেন্ড আর বেঁচে নেই। কিন্তু কয়েকদিন পরে যখন আবার পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসে, তখন সে নিজের বয়ান পাল্টে এবারে বলেছিল যে সে যখন ঘুম ভেঙে তার হাজবেন্ডের রুমের কাছে গেছিল, সেখানে অলরেডি 4 জন তার হাজবেন্ডকে মারধর করছিল। তার সামনেই তারা তার হাজবেন্ডকে মারে বা ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করে, আর তাকে ভয় দেখিয়ে বলে যে আলমারির চাবি খুলে দিতে, লকারটা খুলে দিতে। আর সে ওই ডাকাতদের বা ওই আততায়ীদের কথায় ভয় পেয়ে আলমারির লকার খুলে দিয়েছিল। তারপরে তারা জিনিসপত্র লুটপাট করে হাজবেন্ডকে মেরে ফেলে চলে গেছে। দুবার দুরকম বয়ান দেয়া হয়েছিল, তবে তারপর থেকে যতবার তাকে জিজ্ঞেস করা হয়, সে দ্বিতীয়বার যেটা বলেছিল সেটাই রিপিট করে। সে প্রথমবারের ব্যাপারটা যেন ভুলেই গেছে। এবার মৃত ব্যক্তি মুমতাজ আহমদের বাড়ি আর তার স্ত্রী সাবা ফিরদৌসের বাড়ি, দুজনের বাড়ির আত্মীয় স্বজন লোকজনেদের কাছে যখন জিজ্ঞাসাবাদ হয়, তো দুই বাড়ি থেকেই যে ব্যাপারগুলো জানানো হয়েছিল সেটা হচ্ছে সাবা আর মুমতাজ দুজনের বিয়ে হয়েছিল 2012 সালে, যখন মুমতাজের বয়স ছিল 23 বছর, সাবার বয়স ছিল 16 বছর। দুজনের লাভ ম্যারেজ হয়েছিল। মুমতাজের দাদা মুস্তাকের সাথে সাবার দিদির বিয়ে হয়েছিল। সেই বিয়ের অনুষ্ঠানে তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়েছিল। তবে সাবার যখন বয়স 16 বছর, তখন মুমতাজের বয়স 23 বছর। বয়সের ব্যবধান অনেকটাই ছিল। মুমতাজ সাবার সাথে বিয়ে করতে চাইতো, সাবাও বিয়ে করতে চাইছিল। সাবা সেই সময় 10th ক্লাস পাশ করেছিল। তার বাড়ির লোকজনেরা যখন জানতে পারে যে সাবার সাথে তার দিদির দেওরের একটা সম্পর্ক তৈরি হয়েছে, তারা সাবাকে শাসন করে। সাবাকে বলে যে বাড়ি থেকে আর বেরোনো যাবে না। সাবা তখন যে বয়সটার মধ্যে দিয়ে বেরোচ্ছিল সেটা ছিল স্বপ্ন অনেক আর বুদ্ধি খুব কম। সে খুব ভালোভাবে ভাবতে পারেনি। সাবা ছিল একজন খুব ভালো ছাত্রী, সেই জন্য তার বাড়ির লোকজন এক্ষুনি তার বিয়ে দিতে চাইছিল না। এমন সময় সাবাকে নিয়ে পালিয়ে গেছিল তার দিদির দেওর মুমতাজ। সাবার বাবা মা যেহেতু বড় মেয়ের শ্বশুর বাড়ি, বড় মেয়ের দেওর নিয়ে পালিয়েছে ছোট মেয়েকে, ব্যাপারটাকে তারা বাড়ায়নি। তারা রাজি হয়ে গেছিল বিয়ে দিতে। 16 বছর বয়সেই তারা নিজের ছোট মেয়ের বিয়েটা দিয়ে দিয়েছিল। সাবা বিয়ের পরে শ্বশুর বাড়িতে ভালোই ছিল। বাড়ির লোকজনের বিয়েতে অমতের আরো একটা কারণ ছিল। সেই সময় সাবার হাজবেন্ড মুমতাজ কিছু কাজও করতো না। কোনো মা বাবাই একজন বেকার পাত্রর সাথে নিজেদের মেয়ের বিয়ে দিতে চায় না, কিন্তু বাধ্য হয়ে মা বাবাকে রাজি হয়ে যেতে হয়েছিল। বিয়ে হয়ে যায়। 2014 সালে মুমতাজ একটা সরকারি চাকরি পঞ্চায়েতে পেয়েছিল। তারপর থেকে মুমতাজ আর সাবার জীবনটা একটু ভালো হয়ে গেছিল। 2019 সালে মুমতাজ নিজের ওই গ্রাম থেকে বেরিয়ে একটা ছোট্ট টাউনে নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য একটা বাড়ি তৈরি করেছিল। সেখানে গিয়ে তারা বসবাস করা শুরু করেছিল। 2012 থেকে 2025-এর মধ্যে সাবা আর মুমতাজ দুজন 3 ছেলে মেয়ের মা বাবাও হয়েছিল।
বড় দুজন মেয়ে, একদম ছোট ছেলে, তার বয়স বর্তমানে মানে যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় 4 বছর। সাবা বিয়ের পর থেকে কিন্তু নিজের পড়াশোনা ছেড়ে দেয়নি। 2 বছর তার পড়াশোনা বন্ধ ছিল। আগেই বলেছি সে খুব মেধাবী ছাত্রী। সে সবসময় চাইতো একজন অফিসার হবে। তবে অল্প বয়সে সে প্রেম করেছিল, বাড়ি থেকে পালিয়ে বিয়েও করেছিল। পড়াশোনাটা কিছুদিন বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার স্বামীর চাকরি হওয়ার পর তার পড়াশোনাটা শুরু হয়। সে গ্রাজুয়েশন করে। গ্রাজুয়েশনের পরে সে ইউপিএসসি পরীক্ষায় বসার জন্য বিভিন্ন কোচিং গুলো করার তার খুব ইচ্ছা ছিল। হাজবেন্ডকে বলে যে সে কোচিং করতে চায়, কোনো একটা ভালো কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশন করিয়ে দিতে, কিন্তু তার হাজবেন্ড রাজি হয়নি। কারণ সেই ইনস্টিটিউট গুলোতে অনেক টাকা পয়সার দরকার, আর হাজবেন্ড সেই মুহূর্তে নিজের স্ত্রীর জন্য অতটা টাকা ব্যয় করতে রাজি ছিল না। সেই জন্য স্ত্রী শুরু করে নিজের বাড়িতেই পড়াশোনা করা। সে বেশিরভাগ সময়টা পড়াশোনার মধ্যে দিয়েই কাটাতো, কিন্তু যেহেতু সে একজন হাউসওয়াইফ, বাড়িতে 3 জন ছোট ছোট বাচ্চা, সে মনে ইচ্ছা থাকলেও তেমন ভাবে পড়াশোনা করতে পারছিল না। তবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে সম্পর্ক পুরনো হচ্ছিল, আর সবার মনে হচ্ছিল তার হাজবেন্ড তার প্রতি ইন্টারেস্টটা কম নিচ্ছে। ইন্টারেস্টটা কম নেওয়া বলতে, মুমতাজ আহমদ আজকাল অফিস থেকে নেশা করে বাড়ি ফিরে আসতো। স্ত্রী বা ছেলে মেয়েদের সঙ্গে বিশেষ একটা সময় কাটাতো না, কোথাও ঘুরতেও যেত না। সব সময় নিজের কাজ নিয়েই সে ব্যস্ত থাকতো। সাবার বাবা মা যখন সাবার বিয়েতে রাজি হয়ে গেছিল, সাবাকে প্রচুর গয়না দিয়েছিল। সেই গয়নাটা সাবা নিজের বাড়ির আলমারিতে রেখেছিল, লকারে। সেই লকারের চাবি কখনোই তার হাজবেন্ড তার হাতে দিত না। এমনকি কোনো গয়না সে পড়তে চাইলেও তাকে দেওয়া হতো না। কারণ তার হাজবেন্ড বলতো যে এই জিনিসগুলো ভালোভাবে যত্ন করে রেখে দেওয়া উচিত, লোকজনেরা দেখে ফেললে এগুলো চুরি হয়ে যাবে। কিন্তু সাবা ফিরদৌসের আজকাল মনে হচ্ছিল তার হাজবেন্ড তার কাছ থেকে কোনো একটা ব্যাপার লুকিয়ে রাখার চেষ্টা করছে। অফিস থেকে আসার পরে সে উপরের একটা ঘরে একাই চলে যাচ্ছে, সেখানে গিয়ে চা খাচ্ছে, সেখানে গিয়ে ফোন দেখছে, কারোর সাথে ফোনে কথা বলছে, খুব হেসে হেসে কথা বলছে। কিন্তু যখন স্ত্রী জিজ্ঞেস করছে যে কার সাথে কথা বলছো, হাজবেন্ড সে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে, আর বলছে যে আমাকে কত লোকের সাথে কথা বলতে হয়, সবটা তোমার জানার দরকার নেই। স্বামী স্ত্রীর মধ্যে এই ব্যাপারটা নিয়ে ঝামেলা শুরু হয়। স্ত্রী স্বামীর সময় চাইছিল, স্বামীর কাছে স্ত্রীর জন্য একদম সময় ছিল না। তবে ফোনে প্রত্যেকদিন আসার পরে সে লম্বা লম্বা সময় পর্যন্ত কারোর সাথে কলে কথা বলছিল, আর চ্যাটিংও করছিল। ফোনেও লক লাগানো ছিল, স্ত্রী চাইলেও কিছুই দেখতে পাচ্ছিল না। তবে স্ত্রীর মনে হচ্ছিল যে তার হাজবেন্ডের জীবনে আরো কোনো মহিলা রয়েছে। সাবা ফিরদৌস প্রতিবেশীদের মধ্যে কারো কাছে শুনেছিল যে যেখানে তার হাজবেন্ড চাকরি করে সেই অফিসেরই একজন মহিলা কর্মচারীর সাথে তার হাজবেন্ডের একটা অবৈধ সম্পর্ক আছে। বেশ কয়েকজন তাদের দুজনকে কোথাও ঘুরতে যেতেও মাঝে মধ্যে দেখেছে। সাবা যখনই এই ব্যাপারে তার হাজবেন্ডের সাথে কথা বলতে চাইতো, হাজবেন্ড কিছুই জানাতো না, এড়িয়ে যেত। উপরন্তু নিজের স্ত্রীকে জোর গলায় বকাবকি করে চুপ করিয়ে দিত। সাবা কিন্তু ব্যাপারগুলো একদম পছন্দ করছিল না। সাবার পড়াশোনায় আর মন লাগছিল না, সে পড়াশোনা করতেই পারছিল না। এবার সে পড়াশোনা বাদ দিয়ে গুগলে বিভিন্ন রাস্তা সার্চ করতে থাকে যে কিভাবে একজনকে মেরে ফেলা যায় অথচ কোনো প্রমাণ থাকবে না। ফোনে অসংখ্য ক্রাইম সিরিজ দেখছিল, ক্রাইম পেট্রো দেখছিল, আর এবার খাতায় নোটস তৈরি করছিল যে কি কি ভাবে কাউকে মারা যায়, কি কি ভাবে প্রমাণগুলো সরিয়ে ফেলা যায়। রীতিমতো খাতায় নোটস তৈরি করে সেগুলো লিখে রাখছিল বা সেগুলোকে পড়ে দেখছিল। পড়াশোনা বাদ দিয়ে সে প্ল্যানিং করছিল যে আর কি কি তাকে করতে হবে।
ইতিমধ্যেই তার একজন দূর সম্পর্কের আত্মীয়র সাথে তার ফেসবুকে কানেকশন শুরু হয়, তারপরে তার সাথে বন্ধুত্ব, বন্ধুত্বের পরে গভীর বন্ধুত্ব ফোনেই শুরু হয়েছিল। সেই যুবকই মাঝে মাঝে তার বাড়িতেও দেখা করতে আসতো। আর সাবার মনে হয়েছিল তার হাজবেন্ড যদি কোনো মহিলার সাথে বন্ধুত্ব করতে পারে, সে কেন পারবে না। সেও হাজবেন্ডকে দেখানোর জন্য, রাগাবার জন্য ফোনে ব্যস্ততার অভিনয় করার চেষ্টা করে যাচ্ছিল। সাবার সেই দূর সম্পর্কের আত্মীয়, ফেসবুকের ওই বন্ধু সাবাকে অনেকটা সময় দিতে শুরু করে, যেটা সাবা সবসময় নিজের হাজবেন্ডের কাছে চাইছিল। মাঝে মাঝে সেই আত্মীয় তার বাড়িতে এসে দেখাও করছিল। এই ব্যাপারগুলো সাবার খুব ভালো লাগছিল। প্রতিবেশীরাও ব্যাপারটা দেখতে পাচ্ছিল। প্রতিবেশীরা ব্যাপারটা সাবার হাজবেন্ডকে জানায় যে আপনি না থাকলে আপনার বাড়িতে একটা যুবক আসে। হাজবেন্ডের খুব রাগ হয়, স্ত্রীকে জিজ্ঞেস করে। স্ত্রী বলে যে আমার আত্মীয়, আমার বন্ধু, তোমার যদি বন্ধু থাকতে পারে, আমার কেন বন্ধু থাকবে না? আমার বন্ধু আসতেই পারে, তবে আমার বন্ধু তোমার মতো রোজ রোজ চ্যাটিংও করে না, আর রোজ রোজ আমার সাথে দেখাও করে না। মাঝে মধ্যে সে আমার আত্মীয় হয়, সে আসতেই পারে। সবার হাজবেন্ড বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে আমি যখন থাকি না কেউ আসে কি? বাচ্চারাও বলে হ্যাঁ, একজন আঙ্কেল আসে বাড়িতে। এবার সবার উপরে নজর রাখার জন্য সবার হাজবেন্ড সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল বাড়িতে, বাড়ির গেটে, বাড়ির লিভিং রুমে। সবা নিজের ওই আত্মীয়কে বা বন্ধুকে কল করে মানা করে দিয়েছিল যে আর আমার বাড়ি আসার দরকার নেই, আমরা মাঝে মধ্যে ফোনেই কথা বলে নেবো, কারণ আমার হাজবেন্ড আমার উপর সন্দেহ করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। তারপর থেকে কিন্তু সবার যে আত্মীয় সে আসা বন্ধ করে দিয়েছিল। ঘটনার দিন 7 জুলাই 2025 রাত্রেবেলায় সবার হাজবেন্ড বাড়ি এসেছিল। বাড়ি এসে সবার সাথে কোনো কথা না বলেই সোজা ওপরের ঘরে চলে গেছিল চায়ের কাপ নিয়ে। সেখানে গিয়ে সে কারোর সাথে খুব হেসে হেসে ফোনে কথা বলেছিল। সবা বাইরে থেকে নজর রাখছিল। সবার রাগ খুব বাড়ছিল। সবার হাজবেন্ড কিন্তু নেশা করছিল কয়েক বছর ধরে। সে নিজের রুমে, উপরের তলার রুমটাতে বসে বসে মদ খায়, নেশা হয়ে যায়। সবার সাথে, স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে একসাথে বসে খাবার খায়। খাবার খাওয়ার পরে সে নিজের রুমে চলে যায়। স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে স্বামীর রুমে যায়, গিয়ে তাকে বলে যে আমাকে একটু লকারের চাবিটা দাও, আমার গয়নাগুলো আমি একটু দেখতে চাই। কোনোদিন কিন্তু হাজবেন্ড তাকে চাবি দিতে চাইতো না। সেদিন স্বামীর ওপর এত রাগ হচ্ছিল, স্বামী তার সাথে একদম কথা বলে না বলে তারপরে আবার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে যাতে স্ত্রীর সাথে কেউ দেখা করতে না আসতে পারে। তো বলে যে আমার চাবিটা দাও, আমি একটু নিজের গয়নাগুলো চেক করব। হাজবেন্ড খুব রেগে যায়, রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় নেশাগ্রস্ত অবস্থায় চাবিটা। সেই চাবি দিয়ে লকার খুলে যখন সাবা ফিরদৌস দেখেছিল, সে দেখে লকারে একটাও গয়না নেই। সে ভীষণ রেগে যায় হাজবেন্ডের উপরে, বলে আমার গয়নাগুলো কোথায় গেল? তুমি যে মহিলার সাথে কথা বলছো আমার মনে হয় তুমি তাকেই সবকটা গয়না দিয়ে দিয়েছো। এই কথাটা বলা মাত্রই মুমতাজ আহমদ খুব রেগে যায়। সে বলে তোমার গয়না তোমার খেয়াল রাখা উচিত, সেটা কোথায় আছে সেটা আমি জানবো কিভাবে? আমি তো কিছু জানি না। এই কথাটা শোনার পরে সাবা রাগে আগুন হয়ে যায়। সে আর কিচ্ছু বলে না। সে ওইভাবেই আলমারির লকার খোলা অবস্থায় ফেলে রেখে নিজের বাচ্চাদের রুমে চলে যায়। তখন থেকে সে একদম ঘুমাতেই পারছিল না। সমানে ভাবতে থাকে যে হাজবেন্ড তার সাথে এরকম কিভাবে করতে পারে। সেই হাজবেন্ড যার সাথে বিয়ে করার জন্য সে বাড়ি থেকে পালিয়ে গেছিল, হাজবেন্ড বেকার হওয়া সত্ত্বেও তার সাথে বিয়ে করেছিল, অসময়ে তার সাথে থেকেছিল, কখনো তার কাছে কিছুই চায়নি। তার হাজবেন্ড তার সাথে এইভাবে কিভাবে করলো? হাজবেন্ড গয়নাগুলো নিয়ে কি করলো, কাকে দিল? সে এটাই ভাবতে থাকে আর তার রাগ বাড়তে থাকে। রাত্রেবেলায় 1:30টার সময় কারেন্টটা চলে যায়।
তখন সে উঠে হাজবেন্ডের রুমে যায়, দেখে হাজবেন্ড নেশাগ্রস্ত তো ছিলই, অঘোরে ঘুমাচ্ছে। হাজবেন্ডের ফোন দুটো নিয়ে নেয়, নেমে আসে, সিসিটিভি ফুটেজ স্টোর হওয়ার যে ডিভিআর সেটাকে খুলে নেয়, নেওয়ার পরে ছাদে চলে যায়। ছাদে, তারপরে প্রতিবেশীদের ছাদে, সেখানে লাগানো আরো একটা ছাদ অন্য আর এক প্রতিবেশীর, সেটাতে যায়। অনেকটা দূরে যাওয়ার পরে যতটা তার ক্ষমতা ছিল ততটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল সিসিটিভির ডিভিআর, হাজবেন্ডের দুখানা ফোন। তারপরে নিজের বাড়ির ছাদে চলে এসেছিল। আগে থেকেই তার যত্ন করে রাখা ছিল একখানা হাতুড়ি, একখানা ধারালো কিচেন নাইফ। সোজা হাজবেন্ডের রুমে গিয়ে হাজবেন্ডের বালিশ তার মুখে চেপে ধরে, সেই সঙ্গে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। হাজবেন্ডকে শ্বাসরোধ করে হাতুড়ির আঘাতে, ধারালো ছুরির আঘাতে মেরে ফেলে। হাজবেন্ড খুব বলশালী একজন মানুষ, সে কিন্তু আঘাত পাওয়ার পরেও উঠে দাঁড়িয়েছিল। তখন তাকে আরো কয়েকবার আঘাত করা হয়েছিল, সেই জন্য সে মেঝেতে উপুড় হয়ে পড়েছিল। যখন সাবা ফিরদৌস ছুরিটা ব্যবহার করেছিল, ছুরির হাতলে তার হাজবেন্ডের রুমালটা বেঁধে ফেলেছিল। পুরো কাজগুলো সে কিন্তু একদম প্ল্যানিং করে, গুগলে সার্চ করে ভিন্ন যে পথ সে পেয়েছিল সেই হিসাবেই করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সে কিন্তু এই ঘটনা ঘটাবার প্ল্যানিং বেশ কিছু মাস আগে থেকেই করছিল। একদিন সে একটা যে চাবি তৈরি করে এমন লোককে নিয়ে এসেছিল, বলেছিল যে আমার ঘরের তালা খুলছে না, চাবি হারিয়ে গেছে। সে এসেছিল, তাকে বলেছিল যে থাক, চাবি আর তৈরি করতে হবে না, তুমি তালাটা কেটে দাও আর তুমি টাকা নিয়ে নাও। তো সেই ভদ্রলোক সেটাই করেছিল, তালাটাকে কেটে চলে গেছিল। সেই তালাটা তখন থেকেই সাবা ফিরদৌস যত্ন করে রেখে দিয়েছিল, এই ঘটনা যেদিন ঘটাবে সেদিন ওই তালাটা কাজে লাগবে সেই হিসাবে। সে ছাদ থেকে ডিভিআর ফেলার পরে যখন আসছিল, দরজার জালিটাও কেটে ফেলেছিল, আর ওই যে কাটা তালাটা সেটা খোলা দরজাতে লাগিয়ে দিয়েছিল। এমন ভাবে সে লোকজনকে, পুলিশকে দেখাতে চেয়েছিল যে বাইরের দিক থেকে চোর ডাকাতেরা এসে জালি কেটে, তালা কেটে ভেতরে ঢুকেছিল, লুটপাট করে আবার ওই রাস্তা দিয়ে ফিরে চলে গেছিল। প্ল্যানিংটা তার খুব ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত অপরাধ করলে কিন্তু অপরাধীকে ধরা পড়তেই হবে। সে ধরা পড়ে গেছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করে, তার জিজ্ঞাসাবাদ হয়। তবে ওই যে যুবক তার আত্মীয় বা তার বন্ধু হয়েছিল, এই বিষয়ে কোনো হাত নেই, সে এই ব্যাপারগুলো জানতোই না। তবে হ্যাঁ, সে মাঝে মধ্যে সাবা ফিরদৌসের সাথে দেখা করেছিল, কথা বলতো, বন্ধুত্ব ছিল, এর থেকে বেশি আর কিছু ছিল না। সে তার হাজবেন্ডের মৃত্যুর সাথে একদম জড়িত নয়, সেই জন্য তাকে হালকা জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে। সাবা ফিরদৌস জেলেই রয়েছে, আর সবার যে 3 ছেলে মেয়ে তারা মমতাজের গ্রামের বাড়িতে, যেটা বৈশালী জেলায় বিহারে রয়েছে, সেখানে চলে গেছে। বাচ্চাগুলো তাদের বড় মাসি, বড় মেশো বা যারা তাদের জ্যাঠা জেঠিমাও হয় তাদের কাছে মানুষ হচ্ছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অনেক অনেক গল্প নিয়ে।